লেখিকা মহুয়া রায়ের শ্রদ্ধাঞ্জলি। জগতের সব ঘটনা ঘটার পেছনে কি ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে থাকে? ঈশ্বর চেয়েছেন বলে ঘটছে, এমনটা হয়? আমাদের চাওয়ার থেকে ঈশ্বরের চাওয়া বোধ হয় অনেক বড়। আর না চাওয়া, ঈশ্বরের না চাওয়া, সেও নিশ্চিত আমাদের না চাওয়াকে হার মানায়। এরকমটাই ভাবছিল অলি বসে বসে। এখন সবে সকাল হয়েছে, শহরের ঘুম ভেঙেছে তারও অনেক আগে। এ শহর বোধহয় ঘুমায় না। বাবা ঘুমালেও রাতের শেষ প্রহরটুকু ঘুমায় বলে অলির ধারণা। আকাশে মেঘভার, আকাশের বিষণ্ণতা যেন সূক্ষ্ম ওড়না মতো খসে পড়েছে পৃথিবীর ওপর, নাকি অলির মনের ওপর জানে না অলি। তবে মনটা যে তার মেদুর তা তো ঠিকই। আজ অলির মা অঞ্জনা দেবীর মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। গত বছর এই দিনেই তো তিনি করোনার বলি হয়ে অকালে চলে গেলেন এই পৃথিবীর মায়া কাটিয়ে। আচ্ছা, মায়া কি এত সহজে কাটানো যায়, নাকি কাটাতে পারে কেউ? অলির মনে দানা বাঁধছিল ভাবনাগুলো। বুকের মধ্যে থমকে থাকা কান্নাটা একটু একটু শক্তি সঞ্চয় করছিল তপ্ত লোনা জল হয়ে, চোখ উপচে গড়িয়ে পড়ার জন্য। মাকে কখনো কাছছাড়া করবে না বলে বিয়ের পর অলি আর ওর বর সন্দীপ কম যুদ্ধ তো করেনি। ফুলসজ্জার রাতের হাজার কথার মাঝে বলা অলির একটি ইচ্ছার কথা সন্দীপ ভীষণভাবে মনে রেখেছিল। আসলে সেই রাতে সন্দীপ কথায় কথায় বুঝতে চাইছিল তার কাছ থেকে অলির চাওয়া কি, অলি কি ভালোবাসে, অলির স্বপ্ন কি ইত্যাদি। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হলে তো দুটো মানুষের মধ্যে পরিচয় পর্বের ভূমিকাটুকু আরম্ভ হওয়ার আগেই পরস্পরকে একে অন্যের জীবনের সঙ্গী হতে বিয়ের পিঁড়িতে গিয়ে বসতে হয়। তারপর আর কজন সেভাবে উদ্যোগী হয় জীবন সঙ্গী বা সঙ্গীর নিজস্ব ভালো লাগা, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো জানবার বা চেনবার নিমিত্ত? তাই তো সংসার ধর্মের প্রবল জলপ্রপাতে ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তে অলির মনের মধ্যে উকি দিয়ে দেখতে চাইছিল সন্দীপ যে অলির স্বামী হিসেবে আগামীর জীবন শুরু করার পর স্ত্রীর কোন চাওয়াটিকে সে সর্বাধিক প্রাধান্য বা মর্যাদা দেবে। আর সেই পর্বেই অলি বলেছিল, জানো সন্দীপ, মা তো একেবারে একা হয়ে গেল এবার। কি করে যে মা থাকবে আমি ভেবেই পাচ্ছি না। সন্দীপ অমনি বলেছিল, আর এ কোনো চিন্তার বিষয় হলো? উনি আমাদের সাথে আমাদের কাছে থাকবেন। অলির মনে প্রত্যাশার তারাকাঠি জ্বলে উঠেছিল সঙ্গে সঙ্গে। ভেবেছিল, যাক, সন্দীপ পাশে আছে, আমার আর চিন্তা কি। তারপরেই অবশ্য থমকে গিয়ে বলেছিল, কিন্তু এই বর্ধমানের বাড়িতে মা আসবে। তাছাড়া এই বাড়ির মা বাবা, বর্দা ছোড়দা, দিদিভাইরা, ওদের মতামতটাও তো জরুরি এ বিষয়ে। আর আমি সবে বিয়ে হয়ে এসে এমন অন্যায্য দাবি করলে? সন্দীপ ততক্ষণে অলির ঘনিষ্ঠ হয়ে ওর মাথা ভরা এক ঢাল সুগন্ধি চুলের ঘ্রাণ নিতে নিতে থেমে গিয়ে বলেছিল, অন্যায্য দাবি মানে বয়স্কা একাকী মানুষটা তার মেয়ের কাছে থাকবেন, এইটে যদি অন্যায্য দাবি হয় তাহলে পৃথিবীতে ন্যায্য দাবি বলে আর কিছু নেই এবং থাকতেও পারে না। বেশি মাত্রায় অভিভূত হলে যারা কেঁদে ভাষায় অলি তাদের দলে। অতএব অলির ভাষা ভাষা চোখ জলে ভেসে গিয়েছিল সেই ক্ষণে। আর সন্দীপ নতুন বউয়ের চোখ মোছাতে মোছাতে বলেছিল, এই যে গিন্নি, আমি কিন্তু অশ্রু সজলা কিংবা ছলছল নয়না বউ মোটেও পছন্দ করি না। আমার বউয়ের চোখ কারণে অকারণে বিদ্যুৎ হানবে, চরম নৈঃশব্দের ক্ষণে বাংময় হবে, হঠাৎ খুশির ঝলকানি লেগে ঝিকিয়ে উঠবে, এই আমি চাই। কথাটা ভুলো না কিন্তু কখনো। সেই রাতের কথার জেরে তার পরদিনই যে অলির মা অঞ্জনা দেবী তার কাঁচরাপাড়ার বসত বাড়িতে তালা ঝুলিয়ে বর্ধমান নিবাসী হলেন এমন তো না। তারপরও কতগুলো মাস চলে গেল। সন্দীপের অফিস কলকাতায়। সে বিয়ের আগে থেকেই সপ্তাহে 5 দিন কলকাতায় থেকে অফিস করতে অভ্যস্ত। সন্দীপের বাবার কলকাতায় একটা ফ্ল্যাট আছে। বিয়ের পরও সেই নিয়মই বহাল থাকলো। কেবল সন্দীপ এক ছুটির দিনে দুপুরবেলা বাবা সঞ্জয় বাবু আর মা মালিনী দেবী আর সেই সাথে 2 দাদা সপ্তক আর সারথীর সাথে খেতে বসে বলল, বাবা, কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, বলার হচ্ছিল না আজকে, তাই। সঞ্জয় বাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ বল। বাবা মায়ের কাছে কিছু বলবি, তার জন্য আবার এত দিনক্ষণ বাজি দেখতে হয়? এত কিন্তু কিন্তু কেন? বিয়ে করে কি তোর লজ্জা বাড়লো ছোট খোকা? বলে নিজের রসিকতায় হা হা করে হেসে উঠলেন। তাই দেখে মালিনী দেবী স্বামীকে মৃদু ধমক দিয়ে বলে উঠলেন, আহ, বৌমাদের সামনে এমন সব রসিকতা করো, ভুলে যাও নাকি তুমি 3 বৌমার শ্বশুর? দিলদরিয়া সঞ্জয় বাবু অমনি আরও জোরে হেসে উঠে বলেছেন, ভুলবো কেন? কই বৌমারা, তোমরা কি তোমাদের এই বুড়ো ছেলেটার রসিকতায় বিরক্ত হলে নাকি?
অলি ছাড়াও ওর বড় যা লিপি আর মেজো যা সায়ন্তনী সমস্বরে বলে উঠল, না বাবা, আমরা কিচ্ছু মনে করিনি, আপনার জন্যই তো বাড়িটা জমজমাট থাকে সারাক্ষণ। অমনি সঞ্জয় বাবু বলে উঠেছেন, কেন, আমার টোটা দাদু ভাই আর টিটি দিদি ভাই কি সারাদিন বাড়িটাকে জমিয়ে রাখে না? লিপি আর সায়ন্তনী জোরে বলে বসেছে তখন, তা রাখে না, বাড়ি মাথায় করে রাখে দুই ভাই বোন, এখন ঘুমাচ্ছে দুজন, তাই রক্ষে। মালিনী দেবী বৌমাদের তাড়া দিয়ে উঠেছেন ইতিমধ্যেই, নাও নাও বসে পড়ো তোমরা, কে যে কখন ঘুম থেকে উঠে পড়ে তোমাদের খাওয়া মাটি করবে তখন বুঝবে তোমরা। এহেন অভ্যস্ত ছুটির দুপুরে সন্দীপ কথাটা পারল বাবা মায়ের কাছে। কথাটা মানে সেই ফুলসজ্জা রাতে শোনা অলির ইচ্ছার কথাটা। সন্দীপ তখন বলছে, বাবা আর মা, তোমাদের দুজনকেই বলছি, ভাবছিলাম কি অলির মাকে যদি আমাদের এখানে এনে বরাবরের মতো রাখি তাহলে কেমন হয়। এই তো কিছুদিন আগে কি অসুস্থই না হলেন অলির মা। ফোন করে মায়ের খবর নিতে গিয়ে অলি যদি ওর মায়ের গলার স্বরের তারতম্যটুকু সেদিন আজ করতে অপারগ হতো তাহলে তো আমাদের জানাই হতো না যে উনি খুব অসুস্থ, ভয়ানক জ্বর আর বুকে সর্দি নিয়ে শয্যা নিয়েছিল। আর জোর করে না যেত ওর বাপের বাড়িতে, কি বিপদ হতো তাহলে। একা থাকা যে কি দুশ্চিন্তার কারণ তার। প্রস্তাবটা কানে যেতে অলি উদ্গ্রীব চোখে তাকালো সবার মুখের দিকে, কিন্তু তখন আর উত্তেজনায় এমনই বুক ধকধক করছে যে সে আর কারো মুখের ভাব পাঠ করতে পারছে না। ঠিক সেই সময় মুখ খুললেন সঞ্জয় বাবু। প্রথমে স্ত্রীকে উদ্দেশ্য করে সন্দীপ সম্বন্ধে বললেন, আহ দেখো গিন্নি, তোমার আদরের ছোট খোকার বুদ্ধিখানা দেখো একবার, শাশুড়ি মায়ের সম্বন্ধে কি বলছে শোনো একবার। তার কণ্ঠ নিঃসৃত শ্লেষটুকু সকলের সাথে অলিরও কানে গেল। লজ্জায় ক্ষোভের সঙ্গে সঙ্গে ওর অন্তরাত্মা টইটুম্বুর। তখন মনে হলো খুব ভুল করেছি আমি বিয়ে করে, নিজের সুখের কথাটুকু ভেবেছি। মায়ের পীড়াপিড়িতে বিয়ে করতে রাজি হওয়া আমার উচিত হয়নি। আমার বাবা নেই, ভাই বোন নেই, আমার তো সব থেকে বড় দায়িত্ব ছিল মাকে দেখার। আমি তা না করে কিনা কোনো এক পরের ছেলে, পরস্যপর লোকজনের দয়ার ভরসা করছি। ছি, আমি কালই সবে জমাট বাঁধা অভিমানটাকে এক ঢোক জল দিয়ে গিলে ফেলেছে অলি তখনকার মতো। ঠিক সেই সময় সঞ্জয় বাবু বলে, হ্যাঁ রে ছোট কোকা, তুই কি রে, অলির মা বলে নিজের শাশুড়ি ঠাকুরনকে সম্বোধন করছিস কেন? তাকে মা বলা যায় না? অলি কি তবে শ্বশুর মশাইকে ভুল বুঝছিল কয়েক মুহূর্ত আগে? বুঝছিলই তো, আর শুধু ও কেন, ভুল তো সকলেই বুঝতে শুরু করেছিল। তাই না সন্দীপের বর্দা সপ্তক বলে উঠল, বাবা তুমি পারো বটে। আর মেজদা সারথি বলল, থাক বাবা, খেতে বসে ভাইকে বকাবকি নাইবা করলে। সঞ্জীবাবু বলছেন তখন, বলেছিস ভালো, এখনো রাখবো না তো আর কবে রাখবো রে মেজো খোকা। একে তো অলির মা করছে অপগণ্ডটা। বলি ওনাকে মা বলতে কি মুখে আটকায় তোর, নাকি জিভের আর ভাঙেনি? তার ওপর কিনা ওনাকে আমাদের সকলের মাঝে এনে রাখার কথাটা বলতে এতগুলো মাস কেটে গেল। জিজ্ঞাসা করে দেখ তোর মাকে। বেয়ান অসুস্থ হওয়ার পর আমি নিজে কতবার বলতে চেয়েছি তোকে আর ছোট বৌমাকে এই কথাটা, যে মানুষটাকে ওভাবে কাজের লোকের ভরসায় রাখা ঠিক না। বেয়ান বরং আমাদের সাথে থাকুন। তা তোর মা আমাকে কথাগুলো বলতে দিলে তো? প্রতিবার আটকেছে, বলেছে আগে দেখো ছোট কোকা বৌমা কি চায়, ওদের সিদ্ধান্ত নিতে দাও। আর তুই কি না আজ সেই প্রস্তাব পেশ করতে বসেছিস? তারপর অলির দিকে ঘুরে বললেন, কি ছোট বৌমা, ওই অপদার্থটা না বলুক, তোমারই তো মাকে নিজের কাছে নিয়ে আসার জন্য উদ্যোগী হওয়া উচিত ছিল এতদিনে, তাই না? অলির পাতের ভাত যেমনকার তেমন পড়ে আছে। শ্বশুর বাড়িতে এসে আজ সে প্রথম বকুনি খাচ্ছে, তাও কিনা একেবারে ভিন্নতর একটি কারণে। ওর দুই যা যদিও তাড়াতাড়ি অলির পক্ষ নিয়ে বলে উঠল, বাবা আপনি কিন্তু ছুটকিকে অকারণে বকছেন, ও বউ মানুষ, তাও আবার নতুন বউ বলতে গেলে। ওর পক্ষে বলা সম্ভব যে নিজের মাকে শ্বশুর বাড়িতে এনে রাখবো? সঞ্জয়বাবু বৌমাদের এ যুক্তি খণ্ডন করে কঠিন স্বরে বললেন, আলবাদ বলা যায়। কেন বলা যাবে না কেন? শ্বশুর বাড়িটা তোমাদের নিজেদের বাড়ি নয়? জায়গাটা কি তোমাদের কয়েদখানা বলে বোধ হয়? মালিনী দেবী অমনি স্বামীকে শান্ত করতে বলে উঠলেন, উফ, ওরা কি তাই বলেছে নাকি? যা বোঝো না তা নিজের মতো করে ব্যাখ্যা করবে নাই বলে দিলাম। বউদের কোথায় বাঁধে তা যদি পুরুষরা বুঝতো। তারপর সকলের দিকে চেয়ে বললেন, নাও নাও, সকলে খাওয়া থামালে কেন? এই ছোট খোকা, আরেক টুকরো মাছ নে, এই দেখ তোর জন্য পেটি আছে আরেকটা। আর বড় খোকা, মেজে খোকা, খাবার শেষে দই আছে কিন্তু, পাত ছেড়ে উঠিস না আবার। বড় বৌমা, তুমি দইগুলো বাটিতে বাটিতে তুলেছ তো?
মালিনী দেবীর তৎপরতায় সকলের আবার থেমে যাওয়া হাত মুখ চলতে লাগলো। কেবল খাওয়া বন্ধ করে সঞ্জয় বাবু অলিকে বললেন, ক্ষুব্ধ হইও না ছোট বৌমা, ভর্ৎসনা করলাম বলে। আসলে আমি আমার মাকে তো খুব ছোট বয়সে হারিয়েছিলাম, তাই জানি মায়ের মূল্য কি। মা মানে এমন একজন যার সন্তানকে অদেয় কিছু থাকে না। মা মানে যিনি সন্তানকে প্রতিষ্ঠিত করার যুদ্ধে নেমে নিজেকে ক্ষয় করে ফেলেন অনায়াসে। মা মানে যিনি সন্তানের কষ্টে অশ্রু বিসর্জন করেন সতত। মা মানে যার দু চোখের শত রাগের আড়ালেও সন্তানের জন্য স্নেহের দৃষ্টি জাগরিত থাকে। মা মানে যিনি সন্তানের সদা মঙ্গল কামনা করেন। তাহলে সেই মায়ের ভালোর জন্য ভাবতে গিয়ে এত দ্বিধা করা কি উচিত? এরপরও অবশ্য আরও কিছুদিন লেগেছিল অলির মা অঞ্জনা দেবীকে বাগে আনতে। তিনি তো প্রথমে সাফ বললেন, অসম্ভব, আমি মেয়ের শ্বশুর বাড়িতে প্রাণ থাকতে বরাবরের জন্য ঠাঁই নিতে পারবো না। সন্দীপকে বললেন, বেয়াই মশাই দেবতুল্য মানুষ, বেয়ান তার যোগ্য সহধর্মিনী, তাই তো তারা এভাবে ভেবেছেন আমার জন্য। কিন্তু বাবা, আমার যে বড় আত্মসম্মানে লাগবে। তোমাদের বাড়িতে আমি পালা পার্বণে যাব, দুদিন থাকব, চলে আসব, সে একরকম, সে হলো আনন্দের বিষয়। কিন্তু বরাবরের জন্য থাকা মানে তো। সন্দীপ ম্লান মুখে খানিক বসে থেকে বলেছে, মা, আপনার এই প্রত্যাখ্যানে যে বাবা কষ্ট পাবেন খুব। অলি অভিমান করে মাকে বলেছে, তুমি কেবল তোমার সম্মানটাই দেখলে মা, আর তোমার জন্য আমার আর তোমার জামাইয়ের উৎকণ্ঠা, তার কি কোনো মূল্য নেই মা তোমার কাছে? যাই হোক, মায়ের অটল জেদের কাছে হার মেনে মেয়ে ফিরে গেল শ্বশুর বাড়ি। সঞ্জয়বাবু, মালিনী দেবী, ছেলে বৌমার কাছে সে বৃত্তান্ত শোনার পর মালিনী দেবী প্রস্তাব দিয়েছেন, খোকা বরং বৌমাকে নিয়ে কলকাতার ফ্ল্যাটে থিতু হোক, তারপর বরং বেয়ানকে ওরা প্রস্তাব দিক ওদের কাছে গিয়ে থাকতে। মনে হয় তখন আর তিনি এতটা কঠোর হবেন না। তা সেও তো আর একদিনে হয়নি। সন্দীপ অলির বিয়ের বছর ঘুরতে তারপর একটি শুভ দিন দেখে অলি সন্দীপের সাথে বর্ধমানের শ্বশুর বাড়ি ছেড়ে কলকাতায় যাত্রা করেছিল। সেদিন অলির আর ওর শাশুড়ি মালিনী দেবীর পরস্পরকে জড়িয়ে ধরে কান্না দেখলে কে বলবে এক শাশুড়ি মা তার ছেলের বউকে নতুন সংসার পাততে রওনা করছেন? বরং মনে হবে এক মা তার মেয়েকে সংসার করতে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। সেদিন সঞ্জয়বাবুকে দেখে পাড়া প্রতিবেশীদের মনে হয়েছিল, কত বড় হৃদয় হলে একজন শ্বশুর মশাই তার পুত্রবধূর যাত্রাকালে কেঁদে ফেলে বলেন, অলিমা, তোকে ছেড়ে থাকতে যে বড় কষ্ট হবে রে মা। আর অলি সে তখন কি করছিল? তার যে তখন কেবল কান্না উতলে উঠছে। মায়ের আঁচলের আশ্রয়ে পিতৃহীনা অলি একলা মানুষ হওয়ার কালে তো জানতই না সকলের সাথে থাকার কত সুখ। সে তো জানত না বাবার স্নেহ নিয়ে এই পৃথিবীর কোথাও কেউ তার জন্য অপেক্ষা করে আছেন। কেবল সেই অপার স্নেহের ধারায় ধন্যা হতে গেলে তাকে যোগ্যা হতে হবে। তা অলি নিজের অজ্ঞাতেই সঞ্জয়বাবুর স্নেহভাজন হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। আসলে যে বাড়ির বড়রা ভালো, সে বাড়িতে তো ছোটরাও মন্দ হতে পারে না। তারা যে বড়দের থেকে শেখে, আবার কত সময় তাদের শেখায়ও। যে বাড়িতে এই দেওয়া নেওয়ার ক্ষেত্রটি প্রশস্ত, সে বাড়িতে দুই ভিন্ন প্রজন্মের মানুষগুলোর মধ্যে বাগ্বিতণ্ডা হলেও হতে পারে, কিন্তু মনোমালিন্য হয় না, কিংবা সম্পর্কের মধ্যে ফাটল ধরে তা ধীরে ধীরে ভাঙনের রূপ নেয় না। সঞ্জয়বাবু, মালিনী দেবী এ সত্য জানেন আর মানেনও। সুতরাং বিস্তর চোখের জল পড়ল সেদিনের অলির বিদায়ক্ষণে। এমনিতে সন্দীপ গুছানো ছেলে, কলকাতার ফ্ল্যাট তো সে একা থাকে না। সারা বছরই বাড়ি থেকে কেউ না কেউ কাজে অকাজে কলকাতা যায় আর 2-4 দিন থেকে আসে। সুতরাং সন্দীপের বাসা কিছু অবিবাহিত পুরুষের বাসার মতো অগোছালো নয়। তবুও সন্দীপের মা অলির যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কত জিনিস যে গুছিয়ে গাড়িতে তুলিয়েছেন কাজের বউকে দিয়ে, তার ইয়ত্তা নেই। অলির দুই যা বিষণ্ণ, কারণ তাদের কাজকর্ম ভাগ বাটোয়ারা করে করার, গল্পগুজব করার, বেড়ানোর একজন সঙ্গী চলে যাচ্ছে থেকেও বেশি মনে হচ্ছে কি যেন ফাঁকা হয়ে গেল। আর বাড়ির বাচ্চা দুটো তো কাম্মা বলতে অস্থির, তাদের ফেলে দুদিন মায়ের কাছে গেলেও অলিকে সারাটা পথ বিষণ্ণতা গ্রাস করে। আর সেই মুহূর্তে তো অলির বুকে ব্যথার ঢেউ পাড় ভাঙছে তখন। এমন করেই নতুন সংসারের পথে রওনা হওয়ার পরও কতদিন কেটে গেল। অলি একা একা ঘর সামলাতে সড়গড় হলো।
তবু অলির মা জেদ ধরে বসে থাকলেন তিনি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। শেষে অলি যখন একদিন রেগে গিয়ে মাকে বলল, বেশ, আমার থেকে তোমার নিজের জেদের দাম বেশি তো, ভালো, থাকো তুমি তোমার জেদ নিয়ে একা, আমি আর আসবো না তোমার কাছে। জানবে অলি বলে তোমার কোনো মেয়ে নেই। অঞ্জনা দেবী অবশেষে হার মানলেন মেয়ে জামাইয়ের কাছে। বেশ চলছিল জীবন। তবে মাকে একা ফ্ল্যাট বাড়িতে রেখে অলি সচরাচর বর্ধমান যেতে পারত না, বরং সন্দীপ আবার আগের মতো শনিবার বাবা মায়ের সাথে দেখা করতে বর্ধমান গিয়ে রবিবার ফিরত কলকাতা। অলিও কত সময় ঠেলে পাঠাতো সন্দীপকে বর্ধমানে। বর্ধমান থেকেও কখনো কখনো যা ভাসুরেরা আসতো। বেশ 2 দিন হইচই করে কেটে যেত অলিদের। শ্বশুর শাশুড়িও এসে ঘুরে গেছেন কলকাতা কয়েকবার। অলি তাদের তখন সাধ্যমতো যত্ন করেছে। আর হ্যাঁ, প্রযুক্তি তো এখন দূরকে নিকট করেছে, আর বর্ধমান কলকাতা দূরত্ব তো কোনো দূরত্বই নয়। সেক্ষেত্রে ভিডিও চ্যাট তো হতোই। মোটের ওপর ভালো মন্দ মিশিয়ে সকলেই ওরা ভালো ছিল। কলকাতার জীবনে অভ্যস্ত হতে হতে অলি সংসার ধর্ম পালনেও বেশ পটু তখন। তবে ওই নিরবিচ্ছিন্ন সুখ বা শান্তি ভোগ করা তো কারো জীবনে ঘটে না। অলির ভাগ্যেও সেই দুঃখ পাওয়ার নির্ঘণ্ট এসে উপস্থিত হলো। পৃথিবীর ত্রাস 2020 সালের আজ ওর সংসারেও লাগলো। সন্দীপ প্রথম করোনা আক্রান্ত হলো। কটা দিন খুব কষ্ট পেলেও সন্দীপ সবে সুস্থ হতেই অলির মা সংক্রমণের শিকার হলেন। তাকে আর বাড়ি রাখা গেল না। মাকে হাসপাতালে দিতে যাওয়ার সময় অলি তখন হাপুস নয়নে কাঁদছে। সেই সময় অলির মা হাঁপাতে হাঁপাতে বলেছিলেন, ধুর পাগলি, কাঁদছিস কেন? আমি কি আর চিরকালের জন্য যাচ্ছি? ফিরে এসে কত কাজ বাকি আমার। কতদিন কাছড়াপাড়া যাওয়া হয়নি বলতো। এই করোনার ঝোঁকটা গেলে তোতে আমাতে গিয়ে বাড়িটাকে একটু দেখে আসবো। তাছাড়া আমার এখন নাতি নাতনির মুখ দেখা হয়নি। কথাটা আর বলতে পারেননি তিনি। সন্দীপের লাগাতার চেষ্টার ফলে একটা অ্যাম্বুলেন্স পাওয়া গেছিল। সেটাই বুকে কাঁপন জাগিয়ে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু সেই যাওয়াই তো অঞ্জনা দেবীর শেষ যাওয়া হলো। ফেরা আর হয়নি তার। অলির জীবনে এমন দুর্বিষহ দিন রাত আর আসেনি এর আগে। কি যে যন্ত্রণা মনের মধ্যে ওকে আছড়ে আছড়ে মেরেছিল দিনের পর দিন, তার কহতব্য নয়। চোখের দেখা না, কেবল হাসপাতাল থেকে দিনান্তে মায়ের একটা সংবাদ পাওয়ার জন্য সারাদিন অলি অপেক্ষা করত। তারপর তো সব আশা শেষ হয়ে গেল। সন্দীপ এই সময়টায় প্রাণ দিয়ে আগলে রেখেছিল অলিকে। সন্দীপের পরিবার সশরীরে হাজির হয়ে অলিকে সান্ত্বনা দিতে পারেনি পরিস্থিতির জন্য। তবে মালিনী দেবী আর সঞ্জয় বাবু তাদের ছোট বেয়ানের মৃত্যু শোকে কম তো কাতর হননি। তবুও নিজেদের মনোবেদনা একপাশে সরিয়ে রেখে অলিকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করে চলেছিলেন বয়স্ক মানুষ দুটি। কপাল জোরে অলি নিজে করোনার শিকার হয়নি, আবার সেই কপালেরই দোষে ওই একই অসুখে মাকে হারিয়েছিল। কয়েকটা মাস অলির মনে হতো দিন রাত্রিগুলো যেন অস্বাভাবিক রকম দীর্ঘ হয়ে গেছে, শেষ আর হয় না একবার এলে। অবশেষে সুযোগ আসতেই সন্দীপ বউকে নিয়ে বর্ধমান পাড়ি দিল। উদ্দেশ্য সেখানে সকলের মাঝে থেকেও যদি কিছুটা স্বস্তি পায়। মাকে শেষ দেখা দেখতে না পাওয়ার যন্ত্রণায় কাতর সদ্য মাতৃহারা অলিকে তার শাশুড়ি বলেছিলেন, ভগবানের চাওয়ার ওপর কারো কোনো হাত নেই গো ছোট বৌমা। তার জন্য যে ভগবান এটুকু সময়ই মেপেছিলেন। না হলে দেখো, তুমি যাকে চিরকাল তোমার কাছে রেখে দিতে চেয়েছিলে, ভগবান সেই মানুষটির ইহকাল ঢেরা টেনে দিলেন। ঈশ্বরের কি যে চাওয়া কে জানে। দিন গড়াতে গড়াতে অলি একটু একটু করে ওর মা হারানোর কষ্টটাকে সংযত করল। আর তারপরে ছটফট করে উঠল কলকাতা ফেরার জন্য। কারণ সেখানে যে তার তখন নিজের সংসার অপেক্ষা করছে সংসারের মালকিনের জন্য। শ্বশুর বাড়িতে সে যে অনেকের মধ্যে একজন, আর নিজের সংসারের সে একলা একেশ্বরী। সেই কারণে নাকি কারণে কে জানে, অলির প্রাণটা তার নিজের সংসারের জন্য ছটফট করে উঠল। এতদিনে অলি বুঝল তার মা কেন নিজের সংসার করতে করতে অস্থির হতেন, কেন তিনি কাছড়াপাড়া ছেড়ে কলকাতা কিংবা বর্ধমান যেতে চাননি। অলি এখন বোঝে মেয়েদের নিজের সংসারের প্রতি কতটা মায়া। নিজের হাতে তৈরি করা যে কদিনের খেলাঘর, তাকেই আঁকড়ে ধরে মেয়েরা 2 হাতে। কি যে বাঁধন তার। অথচ সংসার তো কোনো প্রাণ নয়, নয় কোনো ধনদৌলত।
গৃহিণীর চাল ডাল তেল নুন মশলার মধ্যে, ঘরের কোণার ঝুলের মধ্যে, বাজারের থলে থোপার হিসাব, কিংবা এঁটো বাসনের মধ্যে, সন্ধ্যাদ্বীপের শিখার মধ্যে, প্রত্যহ ঘরে এসে লুটোপুটি খাওয়া আলো হাওয়াদের মধ্যে লুকিয়ে থাকে সংসার নামের কি একটা অদৃশ্য সম্পদ, যাকে ধরা ছোঁয়া যায় না, কেবল অনুভব করতে হয় তার অস্তিত্ব। অথচ তার কি অমোঘ আকর্ষণ! ছটফটিয়ে উঠেছিল অলি, মনে হচ্ছিল এক দৌড়ে কলকাতার নিজের বাসস্থানে পৌঁছে যেতে। সুতরাং অলি আবার সন্দীপের সাথে ফিরল কলকাতায়। সন্দীপ দক্ষ হাতে অফিস আর বাড়ি সামলাতে সামলাতে অলিকে বলেছিল, মনটাকে বাঁধো অলি, না হলে যে শরীর খারাপ হবে। তারপরও তো আরও কতদিন মহামারী মৃত্যুলীলার খবর পেতে পেতে কেটে গিয়ে আজকের সকালটাও এসে পড়ল। আজ অলির মায়ের মৃত্যুদিনে, এই প্রাক বর্ষার মন খারাপ করা সকালে, অলি তাদের ফ্ল্যাট বাড়ির এক চিলতে ঝুল বারান্দায় বসে বসে যখন তার জীবনের খণ্ড অংশের কথা ভাবছে জল ভরা মেঘের মতো চোখ নিয়ে, হঠাৎ তখন তার দৃষ্টি পড়ল বারান্দায় টবে বসানো বেনি ফুলের গাছটার দিকে। অলির মায়ের হাতে টবে বসানো গাছটায় কুড়ি ধরেছে আজই। অলির ভার হয়ে থাকা মনটা আনন্দে ভরে গেল সেই এক গাছ কুড়ি দেখে। কুড়ি ভরা গাছটার দিকে চেয়ে ওর মন বলল, এক গাছ বেলি ফুল হয়ে মাই কি হাসছে আমার দিকে তাকিয়ে। অলির গাল বেয়ে গড়িয়ে পড়ল চোখের জলের দুটি ধারা। এই সকালে মায়ের প্রতি ওটুকু অলির শ্রদ্ধাঞ্জলি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।